Hello everyone, Assalamu alaikum warahmatullah. Myself Abdul Shidar and welcome to Shime another blog. অনেকদিন পর আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা যাব ময়মনসিংহ বিভাগের জামালপুর প্লাস শেরপুর ডিস্ট্রিক্টে। তো অলরেডি আমরা স্টেশনে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ঢাকা থেকে জামালপুর উদ্দেশ্যে রওনা হবে। আমাদের হাতে সময় খুবই কম, আমাদের এখন ট্রেনে উঠতে হবে, সিট বুকিং করতে হবে। সেখানে যাওয়ার পর আপনাদের সাথে এক এক করে সবকিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। জামালপুরে আজকে আমাদের প্রথম দিন, আর প্রথম দিনেই গ্রামটাকে পরিদর্শন করার জন্য আমরা সকাল সকাল বের হয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর চারদিকেই কুয়াশা দেখা যাচ্ছে, আর চারদিকে সবুজ মাঠ ঘাস। এর মধ্যে দিয়ে গ্রামের মেট্রোপথ, আমরা এখন এই মেট্রোপথ ধরেই হাঁটবো। সত্যি গ্রামের পরিবেশ যে এত সুন্দর, এত মধুময়, এটা দূর থেকে ফিল করা কখনোই পসিবল নয়। আপনি যদি এটা ফিল করতে চান, অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে। দেখুন, পূর্ব দিক থেকে সূর্য মামা কি সুন্দর তার মৃদু আলোয় আলোকিত করছে পুরোটা জাহান। এখনও কিন্তু কুয়াশা চারদিক থেকে শেষ হয়নি, অনেক দিকেই কুয়াশা রয়েছে। তারপরেও সূর্য মামার মৃদু আলো প্রতি পলকে পলকে। এখানে আসার পর এখানকার ঘরগুলো দেখে আমার কাছে খুবই চমৎকার লাগতেছে। এখানকার ঘরের সাইজগুলো এত বড়, চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এখানে হচ্ছে একটা ঘর, এটা সাইজটা দেখুন আপনারা কত বড়। আমার মনে হয় এটার মধ্যে ক্রিকেট খেলা যাবে। তারপর এদিকে একটা ঘর আছে, এটা আপনারা দেখুন কত বড় এটার সাইজ। ডান দিকে একটা ঘর আছে, মানে এত বড় বড় ঘর দিয়ে ওরা করে কি, আমার এটা বুঝে আসে না। ময়মনসিংহে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে সকাল সকাল আমরা চলে আসছি চর ভাবনা মাদ্রাসায়। এখানে আসার মূল কারণ হচ্ছে এই মাদ্রাসা থেকে আজকে সকাল 8টার দিকে সমস্ত স্টুডেন্ট মধুটিলার উদ্দেশ্যে রওনা হবে। আমরাও তাদের সফরসঙ্গী। তো আমরা একসাথে সেখানে যাচ্ছি। সেখানে যাওয়ার পর পাহাড় ভ্রমণ, পিকনিক, খেলাধুলা, এই সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে। সো প্রথমে আমি আপনাদেরকে মাদ্রাসাটা দেখাচ্ছি, আসুন আমার সাথে। মাদ্রাসাটা হচ্ছে মেইন রোডের পাশে অবস্থিত। এই মাদ্রাসাটা হচ্ছে 1985-তে স্থাপিত, অনেক পুরনো মাদ্রাসা। চলুন আমরা ভিতরের দিকে যাই। গাইস, এই মাদ্রাসার একটা বিশেষত্ব হচ্ছে এখানে প্রায় 60 জন স্টুডেন্ট আছে। 60 জন স্টুডেন্ট সকলে আবাসিক হওয়া সত্ত্বেও এখানে কোনো বোর্ডিং এর ব্যবস্থা নাই। মানে মাদ্রাসাতে কোনো রান্না বান্না হয় না, সবাই এলাকাতে লজিং বা জাকির যেটাই বলে সেখানে খাওয়া দাওয়া করে। গাইস, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের বাস চলে আসছে। আমরা এখন এক এক করে বাসে উঠে যাব। সো আপনারা চলুন। মোটামুটি অনেকটা বুকিং হয়ে গেছে।
আমরা এখন সিট নিয়ে নেবো, পরে আবার জায়গা পাবো না। কোন দিকে বসা যায়? সালাম আলাইকুম। তোমরা সবাই বসছো ঠিক মতো? জি। এক সিটে 2 জন করে না? গাইস, দীর্ঘ সময় জার্নির পর অবশেষে আমরা মধুটিরা চলে আসছি। সো আমরা এখন আছি পাহাড়ের নিচে, আর আমাদের গাড়িটা পার্কিং হয়েছে বাম পাশে। এখানে আরো অনেক গাড়ি আছে। এখনো অনেক মাদ্রাসা থেকে, অনেক স্কুল, অনেক কলেজ থেকে স্টুডেন্টরা অনবরত আসছে। আমরা এখন ডান পাশে যে রাস্তাটা চলে গেছে পাহাড়ের দিকে, সেদিকে যাব। মাঝখানে একটা সাপটা দেখা যাইতেছে, এই অনেকটা ওই ঢাকা গোলচত্বর আছে না, ওইরকমই। আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 12টা, আর মাথার উপরে কিন্তু রোদের প্রখর আলো, যার কারণে হেঁটে হেঁটে একটু আনইজি ফিল করতেছি। যদি আর একটু সকালে আসতে পারতাম বা আর একটু বিকেলে আসতে পারতাম, তাহলে হয়তো ওয়েদারটা সুন্দরভাবে উপভোগ করতে পারতাম। সো কিছু করার নেই, লেট হয়ে গেছে, রাস্তায় খুব জ্যাম ছিল। এখন আমাদের এভাবে হাঁটতে হবে। এখন আমরা এই সিঁড়িটি দিয়ে একেবারে নিচে চলে যাব। সিঁড়িটা কিন্তু একেবারে সরু, এটাতে বিপদ হতে পারে, আমাদের একটু সতর্ক থাকতে হবে। আর পাশেই ধরার জন্য 2 পাশে বেড়ির মতো দেওয়া আছে, আমরা এগুলো ধরে ধরে আস্তে আস্তে নিচের দিকে নামবো। আমরা আবারও হারা নদীর সাথে গিয়ে ফিরে পেলাম। মাহাদি ভাই, আর তোমার নাম কি জানো? আতাউল। আমরা শুরুতে যখন গেট দিয়ে প্রবেশ করছি তখন একসাথেই ছিলাম, পরবর্তীতে 2 জনে 2 রাস্তা থেকে চলে গেছি, অনেকক্ষণ পর তাদের সাথে দেখা। এখন আমরা একসাথেই জার্নি করব। আমার মনে হয় যে পথটা এইদিকে, তাই না? এদিক দিয়ে আমাদের উঠতে হবে। অবশেষে আমরা উঠতে সক্ষম হয়েছি, মোটে সহজ ছিল না। এত কষ্ট করে পাহাড়ে উঠছি, পাহাড়ে ওঠার পর এখন জানতে পারলাম যে এখন আমরা যে পাহাড়ে আছি এটা হচ্ছে প্রথম পাহাড়। এর চেয়ে আরো দ্বিগুণ বড় আমার পিছনে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আমাদেরকে যেতে হবে। সো কতটা কষ্ট হয়েছে এ পর্যন্ত, আর সেখানে যাইতে যেতে অবস্থা কি হইব এটা আমার ধারণারই বাইরে। তারপর ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু যেতে পারি। আপনার মনে রাখতে হবে যে আপনি যখন পাহাড় জার্নি করবেন তখন কিন্তু প্রতিটা পদে পদে আপনার বিপদ হতে পারে। সেক্ষেত্রে যতটুকু পারে অ্যাক্টিভ থাকবেন, যতটুকু পারেন সচেতন থাকবেন। বিশেষ করে এখানে যখন আপনি পা রাখবেন, কদম ফেলবেন, প্রতিটা কদমে কদমে খেয়াল রাখবেন যেন শক্ত পাথর বা মাটির মধ্যে পাটা পড়ে
পাটা যেন পিছলে না যায়। সাইডে দাঁড়াও। আমার সাথে। দেখে দেখে উঠো। সাবধানে যাও, সাবধানে। আবার আসা লাগবে দিকে নামার জায়গা তো। পাহাড়ের এত উঁচুতে যে মানুষের কবর থাকতে পারে সত্যি এটা অবিশ্বাস্য। আমরা এখন পাহাড়ের অনেক তলে আছি। এখানে আসার পর দেখতে পেলাম যে একটা কবর, আর কবরটা হচ্ছে পুরোটাই পাকা করা। আমি আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন পাহাড়ের এত উঁচুতে একটা কবর, তাও এটা পাকা করা। তখন আমরা একজন স্থানীয় লোকের সাথে কথা বলি। উনি আমাদের জানায় যে আগে নাকি এখানে ঘর বাড়ি ছিল, মানুষের বসতি ছিল, এখন আর এগুলো নেই। হয়তো তাদের কারো কবর হবে এটা, হতে পারে। আমরা সেই উপর থেকে নিচে আসছি, প্রায় কয় ফিটের উপরটা, অনেক। আর ওই জঙ্গলার কারণে ইয়ে দেখা যায় না, মাটি দেখা যায় না। একজন মহিলার দোকান, উনি তোর উপর আসছে কেমনি? পাহাড়ের এত উঁচুতে দেখেন কত সুন্দর একটা বাচ্চা, খুব কিউট। আসো, এত উঁচুতে আসো কয়েকজন ছোট বাবুর সাথে দেখা। তার মা এখানে বিস্কুট, চাল, চুমুড়ি করে বিক্রি করে। ইনশাল্লাহ। বাবু, তোমার আম্মু কোথায়? সূর্য দেখা যায় না। পুরো সাপের মতো লাগে না এটা? দূর থেকে ওই যে মাথাটা বের হয়েছে। আমি দূর থেকে দেখে ভয় পেয়ে গেছি। ডাকাত থাকে এদিকে, শুনছি এদিকে নাকি অনেক ডাকাতি হয়। হারা গেলাম নাকি?
রাস্তা পাইছো? সাবধানে যাও, মানুষের শব্দ শোনা যায়। সাবধানে সাবধানে। এভরিওয়ান, মধুটিলা পাহাড় মোটামুটি আমাদের ঘোরা শেষ, যদিও আমরা পুরোটা কভার করতে পারিনি, কারণ হচ্ছে আমরা যেদিকে যাই সেদিকে পাহাড় আর পাহাড়। পুরো কথা হচ্ছে দুই চোখ যেদিকে যায় সেদিকে পাহাড়, যার কারণে পুরোটা আমাদের কভার করা পসিবল হয় নাই। তারপরে আমরা যতটুকু পারছি ঘুরছি। তো এখন আমরা চলে যাবো সে প্রথমে যেখান থেকে আসছিলাম, গাড়ি থেকে নামছিলাম, সেখানে আমাদের কাফেলার সব লোকজন আছে, সেখানে যাব। গ্রামে আসছি আজকে 2 দিন শেষ প্রায়, এখন পর্যন্ত খেজুর রস খাওয়া হয়নি। বা এটা কোনো কথা? গ্রামে আসছি আর খেজুর রস খেলাম না। আমি ওরে গতকালকে জিজ্ঞেস করছি যে খেজুর রস কই পাওয়া যায়, ওই বলতেছে ও গ্রামে নাকি কোনো খেজুর গাছই নেই। গ্রামে এসে যদি খেজুর রস খেতে না পারি আর কোথায় খামো? পরে একজন লোকের আমরা জিজ্ঞেস করলাম যে খেজুর রস কই পাওয়া যায়। উনি বলতেছে খেজুর রস খাইতে চাইলে এখান থেকে 10 কিলো যাওয়া লাগবে। খেজুর রস খাইতে চাইলে গ্রাম থেকে আরো 10 কিলো পথ। তো আমরা সেখানে যাওয়ার জন্যই রওনা হয়েছি। গ্রামের রাস্তার মধ্যে আছি, 10 কিলো পথই যাবো। এখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই, সামনে গাড়ি আছে, ওইখান থেকে আমরা গাড়িতে করে যাবো। তো আপনারা চলুন। খেজুর রস খাওয়ার জন্য আমরা একটা গ্রাম দিয়ে হাঁটছিলাম। এই গ্রামটার নাম হচ্ছে কোলামালাঞ্চা। আর এই গ্রামে আসার পর এমন একটা মসজিদ দেখলাম যা আমার জীবনে আমি কখনো দেখিনি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, এটা হচ্ছে মসজিদের মেহরাব। আর মসজিদের সামনের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, ভাঙা বেড়া, বাঁশগুলো পচে গেছে, পলি ছিল, পলিগুলো ছিঁড়ে গেছে, বাঁশ পচে গেছে, উপর থেকে অনবরত পানি পড়ে। আর সামনের দিকে সামনের দিকটাতে আপনাদেরকে আমি দেখাচ্ছি মসজিদটা। এটা হচ্ছে সামনের অংশটা। মেহরাবের সামনের অংশটা দেখি। এখানে একটা কাতার আমরা পরিপূর্ণ দেখতে পারতেছি, আর আরেকটা কাতার আছে, এটা হচ্ছে পলি দেওয়া, পুরোটাই বাজে অবস্থা। এখানে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই। এখানে হয়তো গ্রামের কিছু মানুষ নামাজ পড়ে। তাই আমার এত রাগ করতেছে, তার কারণ হচ্ছে সেই 10 কিলোমিটার পথ পার হয়ে আসছি খেজুর রস খাওয়ার জন্য। তো আমি ভাবছিলাম এখানে মনে হয় খেজুর রসের অনেক বড় বাগান, বা খেজুরের চারদিকে বাগানে ভরা থাকবে। তো এখানে এসে দেখতেছি যে একজন লোক খেজুরের হাড়ি নিয়ে বসে আছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি, মেজাজটা কেমন লাগে বলেন আপনারা।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? রস কত করে বিক্রি করেন গ্লাস? 30 টাকা। আলহামদুলিল্লাহ মিষ্টি। এমনি ইতিমধ্যে আমি অবস্থান করছি জামালপুরের একটি প্রত্যন্ত গ্রামে। এখানে আসার পর চমৎকার একটা জিনিস আমার নজর কেড়ে নেই, সেটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসার পর গ্রামের এক প্রান্তে দেখলাম চমৎকার গ্রামীণ ডেকোরেশন করা একটি রেস্টুরেন্ট। কি নাই এখানে, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, পিৎজা, বার্গার, মিট বক্স সবকিছু পাবেন আপনারা এখানে। তবে খুব ইন্টারেস্টিং একটা ফুড আছে এখানে, যেটা হয়তো আপনারা কখনো দেখেন নাই। সেটার সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো। এই রেস্টুরেন্টে অন্যান্য ফুডের তুলনায় শিক কাবাবের চাহিদা অনেক বেশি। যেহেতু এটা অনেক বেশি চলমান, সেই কারণে এখানে তারা ডিসকাউন্ট রেখেছে। যারা কিনা একসাথে 3টি কাবাব নিতে চায় তাদের জন্য রয়েছে 1টি কাবাব সম্পূর্ণ ফ্রি। ভাই, এখানকার কাবাবের প্রাইস শুনে না পুরো আমার মাথা নষ্ট। এত বিগ বিগ কাবাব কিভাবে এত সস্তা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই সাইজের একটা কাবাব মাত্র 100 টাকা করে পার পিস। আমার মনে হয় না এটা একজন মানুষ খেয়ে শেষ করতে পারবে। আপনারা যদি টেস্ট করতে চান অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন, নয়তো আপনার পুরো টাকাটাই বৃথা যাবে, একটা আপনি খেয়ে শেষ করতে পারবেন না। ইতিমধ্যে আমরা চলে আসছি ময়মনসিংহে আমাদের সর্বশেষ স্পট রমারী বিলে। এখানে চারপাশের পরিবেশ এতই সুন্দর, এতই মনোমুগ্ধকর, যেটা আমি আপনাদেরকে মুখে বলে বা ভাষায় প্রকাশ করতে পারবো না। সো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। রাস্তার পাশেই আমরা আমাদের বাইকটা পার্কিং করি। তারপরে দেখতে পেলাম রাস্তার ধারে একটা ঘোড়া বাঁধা, লম্বা দড়ি দিয়ে ঘোড়াটা বাঁধা আছে। চলুন এটার কাছে যাই। ভাই খুব শান্ত, দেখছো? একটু কিন্তু নড়তেছে না, ভয় পায়। অনেক কাজ করা এমন। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, ঘোড়াটার সাথে একটু মজা করলাম। এখন আমাদের এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাদের সামনের দিকে যেতে হবে। তো সামনের দিকটাতে যাই, দেখি ওইদিকে কি আছে। আপনারা চলুন। আমরা আবার আমাদের গাড়িটা পার্কিং করাই একটা সরিষা ক্ষেতের সামনে। এখানে অনেক সরিষার ক্ষেত আছে, তবে এইদিকে যে ক্ষেতটা আছে এটাতে ফুটন্ত ফুল রয়েছে। আমরা এখানে যাব। আমি সেই শুরু থেকে ভাবতেছিলাম যে কোথায় সরিষার ফুল পাওয়া যায়, তো ওই দিকটাতে পাই নাই। এখানে এসে শুধু একটা ক্ষেতই পাইছি, এখানে সরিষা ফুল ফুটন্ত আছে। আর ওই দিকটাতে পুরো মাঠটাই কিন্তু সরিষা দিয়ে ভরা, পুরোটাই সরিষা মাঠ। আর এখানে যে শুরুতে ক্ষেতটা আছে এটা হচ্ছে পুরোটা ফুল ফুটা। এটা হয়তো একটু আগে চাষ করছে, এই কারণে এখানে অলরেডি ফুল ফুটে গেছে। তো এখানে আমি চাইলেও পারতে পারবো না, এখানে মালিক আছে, তাদের নিষেধ রয়েছে। সরিষা ক্ষেতকে বিদায় জানিয়ে আমরা আবার চলে যাচ্ছি সামনের দিকে। না, শীত করে সমস্যা নেই।
বসে যাচ্ছি। আমরা এখন ক্ষেতের মধ্য দিয়ে মাটির একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে সামনে দিয়ে এগোচ্ছি। গাইস, এই ছিল আজকে আমাদের ব্লগ। দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। Dia ni buena.